হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরান রহমান। আজকে আলোচনা করব টেন্স নিয়ে। এর আগের ভিডিওতেও টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার, কী কী, এই সমস্ত সম্পর্কে। আর তাছাড়াও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কেও একটু বলা হয়েছে। তো আজ আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে শুরু করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয়। প্রেজেন্ট কথার অর্থ হচ্ছে বর্তমান, আর কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে ঘটমান। ঘটমান মানে যে কাজটা বা যে ঘটনাটা এখন ঘটছে, মানে বর্তমানে যে কাজটা এখন চলছে বোঝায়। কাজটা এখনও থেমে নেই কিন্তু চলছে বোঝায়, তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন যদি একটা উদাহরণ সম্পর্কে আমি বলি যে সে এখন ভাত খাচ্ছে, মানে সে এখন ভাত খাচ্ছে, তার ভাত খাওয়ার এখন চলছে। আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি। তা এই ধরনের জিনিসগুলো বা এই ধরনের বাক্যগুলো যে বাক্যের মাধ্যমে বোঝাবে যে আমি যে কাজটা করছি সেই কাজটা আমার এখন চলছে, তো সেই ধরনের বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। তো যে কোনো টেন্স জানতে হলে তার গঠন সম্পর্কে আগে ভালোভাবে ধারণা করে নেওয়া দরকার। তাহলে প্রথমে আমি দেখিয়ে দিই তোমাদের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কেমন হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কেমন হয়, প্রথমে হয় সাবজেক্ট, প্রথমে একটা সাবজেক্ট থাকে। সাবজেক্টের পর বসবে অ্যাম অবলিক ইজ অবলিক আর। সাবজেক্ট যদি আই থাকে তাহলে হবে অ্যাম। সাবজেক্ট যদি একজন হয়, একটা ব্যক্তি হয় বা একটা বস্তু হয়, যাই হোক সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে হবে ইজ। আর সাবজেক্ট যদি বহু বচন হয়, মানে প্লুরাল নাম্বার হয়, তাহলে হবে আর। তারপরে তার সঙ্গে ভার্বের 1 নম্বর রূপ বসবে। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে ভার্বের 3টে রূপ থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট রূপ, একটা হচ্ছে পাস্ট রূপ, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল রূপ। প্রেজেন্ট রূপকে বলা হয় V1, পাস্ট রূপকে বলা হয় V2, আর পাস্ট পার্টিসিপল রূপকে বলা হয় V3। তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের 1 নম্বর রূপ বসবে, আর ভার্বের 1 নম্বর রূপের সঙ্গে ING যুক্ত হবে, ING। আর সব শেষে থাকবে অবজেক্ট, যদি আদার্স থাকে তো আদার্স থাকবে। তো এই গঠনেই আমি একটা এক্সাম্পল দিই, একটা উদাহরণ দিই। তো সেটা হচ্ছে যে ধরো একটা সাবজেক্ট আমি দিলাম, একজন ব্যক্তির নাম রাম। সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে এর আগের ভিডিওতে একটু বলা হয়েছে। তো রাম, এবার যেহেতু দেখো রামটা হচ্ছে একজন ব্যক্তির নাম, তাই না? তো এখানে অ্যাম ইজ আর কোনটা বসাবো এরপরে দেখতে হবে রামটা কি সিঙ্গুলার না প্লুরাল, মানে রাম একজন না বহুজন। রাম যেহেতু একজন তাই কী হবে, রামের পরে ইজ বসবে, রাম ইজ। যদি রাম বহুজন হতো তাহলে রামের পর আর বসতো, যেহেতু একজন তাই ইজ বসে, রাম ইজ। তো একটা কাজ বোঝাতে যেহেতু ভার্ব বলছে, একটা ভার্ব বসবে। তো ভার্ব মানে কি কাজ, তাই তো? তো যে কোনো একটা কাজ, ধরো খেলা করা, তো খেলা করাও একটা কাজ। আমি এর আগে বলেছি যে কাজ মানে একটা পরিশ্রম কাজ, এটাই যে পরিশ্রমের কাজ হতে হবে এরকম নয়। যে কোনো জিনিস মানে এভরিথিং, যে খেলা করা, ঘুমানো, শোয়া, খাওয়া দাওয়া, সব ধরনের জিনিসগুলোই হচ্ছে এক ধরনের কাজ, একটা কাজ। তো এখানে খেলা করা ইংলিশ কি প্লে। প্লে হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, যেহেতু বলা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ বসবে। প্লের 2 নম্বর রূপ প্লেড, 3 নম্বর রূপ প্লেড হয়। এবার কি এই যে ভার্বের 1 নম্বর রূপ হলো, তার সঙ্গে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, তাহলে প্লের সঙ্গে আইএনজি হয়ে গেল আমার প্লেয়িং, রাম ইজ প্লেয়িং। এবার রাম কি খেলে, রাম হচ্ছে ফুটবল খেলা ধরলাম, তো ফুটবল, রাম ইজ প্লেয়িং ফুটবল। রাম ফুটবল খেলে, রামটা হচ্ছে সাবজেক্ট, ফুটবলটা হচ্ছে অবজেক্ট, আর প্লে হচ্ছে V1, তার সঙ্গে আইন যুক্ত হয়েছে, আর ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। যেহেতু রাম সিঙ্গুলার তাই ইজ বসেছে, ঠিক আছে। এবার একটা বাংলা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে নেওয়া যাক। ছেলেটি ভাত খাচ্ছে, তো এখানে ছেলেটি কি, ছেলেটি হচ্ছে সাবজেক্ট। ছেলেটি কী খাচ্ছে, ছেলেটি ভাত খাচ্ছে। কী দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হয় অবজেক্ট, তাহলে ভাত খাচ্ছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আর কি, যেখানে কাজ বোঝায়, যে জিনিসটার মাধ্যমে কাজ বোঝায় সেটা হচ্ছে ভার্ব। যেহেতু খাচ্ছে বলা হচ্ছে, তাহলে খাচ্ছেটা হচ্ছে ভার্ব। এটা ভার্বের কত নম্বর রূপ, এটা হবে ভার্বের 1 নম্বর রূপ। তো ছেলেটি ভাত খাচ্ছে, এই সেন্টেন্সটিকে, এই বাক্যটিকে যদি আমি ইংলিশে পরিবর্তন করি, এর আগের দিন আমি বলেছি যে বাংলায় সবসময় সাবজেক্ট প্রথমে থাকে, তারপরে থাকে অবজেক্ট এবং সবশেষে থাকে ভার্ব। আর ইংরেজির ক্ষেত্রে প্রথমে হয় সাবজেক্ট, ঠিক তারপরে হয় ভার্ব, আর সবশেষে যায় অবজেক্ট, জিনিসটা ঘুরে যায়। তো প্রথমে সাবজেক্টকে ছেলেটি, ছেলেটি ইংলিশ কি দ্য বয়, ছেলের ইংলিশ বয়, আর যেহেতু ছেলের সঙ্গে টি যুক্ত আছে তাই দা।
দ্য বয়। এবার দেখতে হবে তোমাকে গঠনে চলে যেতে হবে। গঠন কী আছে বলা হচ্ছে সাবজেক্টের পর অ্যাম কিংবা ইজ কিংবা আর বসবে। দ্য বয় কি যেহেতু সিঙ্গুলার মানে একজন, তাই কী হবে ইজ হবে। দ্য বয় ইজ। তারপরে সে কী তারপরে কী বসবে ভার বসবে। ভারকে ভার হচ্ছে খাচ্ছে মানে খাওয়া। তো খাওয়ার ইংরেজি কি খাওয়ার ইংরেজি ইট। এবার খাওয়ার কত নম্বর রূপ বসবে মানে ইটের কত নম্বর রূপ বসবে ইটের কি V1 মানে 1 নম্বর রূপ বসবে। তো ইট। তারপরে কী বলা হচ্ছে যে এই যে ইট মানে এই যে ভার্বের সঙ্গে কী যুক্ত হবে ING যুক্ত হবে। তো ইটের সঙ্গে ING যুক্ত ইটিং। দ্য বয় ইজ ইটিং। এবার সে কী খাচ্ছে ভাত খাচ্ছে, শেষ অবজেক্ট ভাত। দ্য রাইস। দ্য বয় ইজ ইটিং রাইস। ছেলেটি ভাত খাচ্ছে। তো চেনার উপায় এবার দেখো কীভাবে চিনবে যে একটা তোমাকে যদি বাংলা সেন্টেন্স দেওয়া থাকে সেই সেন্টেন্সটার মাধ্যমে কী করে বুঝবে বা চিনবে যে এটিকে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস রূপে নিয়ে যেতে হবে। তো সেটাই তোমাকে বুঝতে হলে যে বাংলায় ক্রিয়ার শেষে তোমাকে কী কী ব্যবহার করে সেটা দেখাই। দেখো বাংলায় ক্রিয়ার শেষে যদি তেচি তেছো তেছে যুক্ত থাকে তাহলে বুঝতে হবে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার তেচি তেছো তেছে এখানে বলবো যে এখানে তো কিছু রকম কিছু নেই। তো কী বলতো যে এই তেচি তেছো তেছে এটা হচ্ছে তোমার সাধু ভাষায় যখন কথা হবে যে ছেলেটি ভাত খাচ্ছে, তাহলে এটা যখন কী হয় বলতো ছেলেটি ভাত খাচ্ছে খাচ্ছে না লিখে সাধু ভাষায় যখন লিখবো সেটা হবে কী বলতো যে খাইতেছে, ছেলেটি ভাত খাইতেছে। এই খাইতেছেকে আমরা যখন নিজের ভাষায় বলি মানে আমাদের চলিত ভাষায় বলি তখন বলি খাচ্ছে, তাই না? তাই যদি বলা হয় যে যেমন এখানে আমি স্কুলে যাচ্ছি, এখানে যাচ্ছি কি আমি স্কুলে যাইতেছি, আমি স্কুলে যাইতেছি। তা সে এখন ভাত খাচ্ছে, খাচ্ছে যায় কি লিখতে পারে যে খাইতেছে। তো সেরকম মানে চলিত ভাষার ক্ষেত্রে থাকবে তেচি তেচো তেছে। এবার সাধু ভাষার ক্ষেত্রে থাকবে তেচি তেচো তেছে। আর সেটা যখন চলিত ভাষায় ফিরে আসবে তখন হয়ে যাবে চয় ছয়ে কা, চয় ছয়ে ওকা, চয় ছয়ে। এমনকি কোনো কিছু ছ ছে ছিও থাকতে পারে, যেমন কি আমি এখন কাজ করছি মানে আমার কাজটা এখন চলছে। তারপরে হতে পারে যে সে এখন খেলা করছে। তো এই ধরনের জিনিসগুলোতে ছ ছে ছি এতেও থাকে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার দেখে নিও। এবার দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট কথার অর্থ কি বর্তমান, পারফেক্ট কথার অর্থ কি পুরা ঘটিত। তা প্রেজেন্ট কথার অর্থ হচ্ছে বর্তমান, পারফেক্ট কথার অর্থ হচ্ছে পুরা ঘটিত। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কথার অর্থ হলো যে পুরা ঘটিত বর্তমান কাল। অ্যাকচুয়ালি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলা হয়, তো সেই ধরনের টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয় যে ধরনের টেন্সের মাধ্যমে বোঝা যায় যে কোনো একটি কাজ এইমাত্র শেষ হয়েছে, কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়েছে। কাজটি হয়তো কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার যে ফল সেই কাজের যে রেজাল্ট বা ফলটা এখনও রয়েছে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবারও বলছি শুনে রাখো যে কোনো একটি কাজ যে কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বা রেজাল্টটা এখনও বর্তমান মানে এখনও রয়েছে, সেই ধরনের টেন্সকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক যে আমি বাজারে গিয়েছি, সে একটি পেন কিনেছে। আমি বাজারে গিয়েছি, সে একটি পেন কিনেছে মানে কি সে একটি পেন কিনেছে মানে সে যে পেনটা কিনেছে পেন তার কেনা হয়ে গেছে, মানে তার পেন যে সেটা কেনা হয়ে গেছে মানে তার যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে গেছে বা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার পেন এখনও রয়েছে। তার পেনের যে মানে রেজাল্ট মানে ফল মানে তার তো পেন কেনা হয়ে গেছে কিন্তু তার পেনটা এখন নষ্ট হয়নি, তার পেন তার হাতে আছে বা তার কাছে আছে, তাই তার ফল এখনও বর্তমান। সে একটি পেন কিনেছে, আমি বাজারে গিয়েছি, এই ধরনের বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে। এছাড়াও বলা যায় যে সে ভাত খেয়েছে, এছাড়াও বলা যায় সে ভাত খেয়েছে। কেমন যে সে ভাত খেয়েছে মানে তার ভাত খাওয়া কিন্তু হয়ে গেছে, তাই সে ভাত খেয়েছে বলা হয়েছে, খেয়েছে মানে কি খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু তার ভাত কি এখনও তার ফল সে ভাত খাওয়ার যে ফল সেটা বর্তমান মানে তার যে এনার্জি ভাত খাওয়ার পর যে এনার্জি সেটা এখনও রয়েছে। তাই সে ভাত খেয়েছে মানে ভাত খাওয়া শেষ কিন্তু তার ফল এখনও বর্তমান মানে এখনও রয়েছে। তো এবার দেখে নেওয়া যাক যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন, স্ট্রাকচারটা কেমন। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথমেই থাকে সাবজেক্ট, যে কোনো টেন্সের প্রথমে সাবজেক্টই থাকে। তারপরে কি এখানে বসবে হ্যাজ অথবা হ্যাভ,
তার সঙ্গে কি, তার সঙ্গে ভার্বের 3 নম্বর রূপ বসবে, আর সবশেষে কী থাকবে, সবশেষে থাকবে অবজেক্ট। তো প্রথমে সাবজেক্টের পর হ্যাজ বসবে কিংবা হ্যাভ বসবে। আমি বলে দিচ্ছি কখন হ্যাজ বসবে, কখন হ্যাভ বসবে। আই ইউ এবং উই, মানে আই এবং ইউ সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তারপরে হ্যাভ বসে। আই আর ইউ সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তারপরে হ্যাভ বসে, মানে এটা কেবল নিয়ম ব্যতিক্রম। তাছাড়া বাদবাকির নিয়ম কী হবে, যে যখন কোনো জিনিস বা কোনো ব্যক্তি, মানে কোনো জিনিস যখন একটা বোঝাবে, সাবজেক্ট যদি একটা বোঝায় মানে সিঙ্গুলার বোঝায় তাহলে হ্যাজ হবে, আর সাবজেক্ট যদি অনেকগুলো বোঝায়, অনেকটা বোঝায় মানে প্লুরাল বোঝায় তাহলে হ্যাভ হবে। আবার বলছি, সাবজেক্ট যদি একজন হয় বা একটা হয় অর্থাৎ সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হবে, আর সাবজেক্ট যদি অনেকগুলো হয় অর্থাৎ প্লুরাল হয় মানে বহুবচন হয় তাহলে হ্যাভ হবে। ব্যতিক্রম আই এবং ইউ এর ক্ষেত্রে আয়ের পরে হ্যাভ বসে আর ইউ এর পরে হ্যাভ বসে সিঙ্গুলার হওয়া সত্ত্বেও। বাকি সব ক্ষেত্রে একটা হলে হ্যাজ আর অনেকগুলো হলে হ্যাভ বসে। একটা এক্সাম্পলের মাধ্যমে, একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। তো সাবজেক্ট ধরো, প্রথমে আমি দিলাম সাবজেক্ট রাম। তো আমি যে উপরে এই সাবজেক্টটাকে, যে ধরো এই সাবজেক্টটাকে রাম ইজ প্লেয়িং ফুটবল, যদি বলা হয় যে এই স্ট্রাকচারটাকেই আমি পরিণত করব এই স্ট্রাকচারে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে উপরে সাবজেক্টটাকে প্রথমে লিখে নিই, যে প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকে লিখে নিই, রাম ইজ প্লেয়িং ফুটবল। তো এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটাকে যদি আমি এই স্ট্রাকচারে পরিণত করি তাহলে কী করতে হবে, তাহলে রাম প্রথমে সাবজেক্ট, তাহলে রাম বসে গেল, সাবজেক্ট বসে গেল। এবার রামের পরে কি বসবে, হ্যাজ অথবা হ্যাভ বসবে নাকি ইজ বসবে, তাহলে হ্যাভ অথবা হ্যাজ বসবে। রাম কি সিঙ্গুলার না প্লুরাল, রাম হচ্ছে সিঙ্গুলার, তাহলে কী বসবে, হ্যাভস বসবে, রাম হ্যাজ। তারপর কি, এবার কি প্লের সঙ্গে আইন যুক্ত হবে না, প্লে কি ভার্বের 1 নম্বর রূপ, আর এখানে কত নম্বর বসবে, ভার্বের 3 নম্বর রূপ বসবে বলছে, তাহলে প্লে হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, এখান থেকে ভার্বের 3 নম্বর রূপ আসবে। প্লেয়ের 3 নম্বর রূপ কি, প্লেয়ের 3 নম্বর রূপ হচ্ছে প্লেইড, রাম হ্যাজ প্লেইড। আর তারপরে কি অবজেক্ট কি আছে, ফুটবল, তাহলে অবজেক্ট হচ্ছে ফুটবল, তাহলে ফুটবল। ঠিক আছে, এটা হয়ে গেল আমার প্রেজেন্ট, এটা হয়ে গেল আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে রাম সাবজেক্ট, তারপরে রামের পর যেহেতু সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই হ্যাজ, তারপরে কি যেহেতু ভার্বের 3 নম্বর রূপ তাই প্লেড, আর অবজেক্ট ফুটবল। ঠিক আছে, তো আরেকটা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক, যে তুমি একটি চিঠি লিখেছো। তো তুমি এখানে কি, তুমি সাবজেক্ট, তুমি তারপরে এখানে কাজ করা কোনটা বোঝাচ্ছে, এখানে কাজ করা বোঝাচ্ছে লিখেছো, লেখা একটা কাজ, তাহলে লেখাটা হচ্ছে ভার্ব। আর তুমি কি লিখেছো, তুমি চিঠি লিখেছো, যে জিনিসটা লেখা হয় সেটা হচ্ছে তোমার মানে যে জিনিসটাকে কী দিয়ে প্রশ্ন করা হয়, যখন ভার্বকে কী দিয়ে প্রশ্ন করা হয় তখন যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় অবজেক্ট। তাহলে তুমি কি লিখেছো, তুমি একটি চিঠি লিখেছো, তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট, তা কি বলা হচ্ছে। এবার ইংরেজি যখন করবো কি, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হবে ভার্ব, আর সবশেষে থাকবে অবজেক্ট, তাই না। তো তুমি ইংলিশ কি ইউ, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার ইয়ের পর হয় হ্যাজ বসবে না হ্যাভ বসবে, কিন্তু ইয়ের পর আমরা জানি যে হ্যাভ বসে, তাহলে ইউ হ্যাভ, তাই না, ইউ হ্যাভ। এবার কি, তারপরে ভার্ব কী হয়েছে, ভার্ব আছে লিখেছো, লেখার ইংলিশ কি রাইট, আর রাইটের 3 নম্বর কি রিটেন, WRITTEN, রিটেন, ইউ হ্যাভ রিটেন। আর একটি চিঠি, তাই না, তাহলে এ লেটার, তুমি একটি চিঠি লিখেছো, ইউ হ্যাভ রিটেন এ লেটার। তো এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে চিনবো, চেনার উপায় মানে কীভাবে একটা বাংলা বাক্যকে থেকে বুঝবো যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো বাংলায় যে ক্রিয়া তো অবশ্যই চেনো, যার মাধ্যমে কাজ বোঝায়, সেই ক্রিয়ার শেষে যদি এছি থাকে, এছো থাকে বা এছে থাকে, এই সমস্ত ধরনের শব্দ থাকলে তখন বুঝতে হবে যেটাকে যখন আমি ইংলিশে ট্রান্সলেট করব তখন এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। যেমন তুমি একটি চিঠি লিখেছো, এখানে কি আছে, এছো আছে, তার মানে এইটা এছো। যে তারপরে সে বাজারে গিয়েছে, গিয়েছে, তাহলে এছে এটা হবে। আমি একটি পেন কিনেছি, কিনে যোগ এছি, তাহলে কী হবে, এছি এটা হবে, তাই না। তো বাংলায় ক্রিয়া শেষে এছি, এছো, এছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, পারফেক্ট কথার অর্থ হচ্ছে পুরা ঘটিত, প্রেজেন্ট মানে বর্তমান, আর কন্টিনিউয়াস কথাটা ঘটমান, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস কথার অর্থ হবে পুরা ঘটমান। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হবে, যে ধরনের টেন্সের মাধ্যমে যে কোনো একটি কাজ অনেক আগে শুরু হয়েছে বা কিছুক্ষণ আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে বোঝায়, বা নির্দিষ্ট কোনো একটি সময় ধরে চলছে বলে, সেটা 3 দিন হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 4 মিনিট, 4 ঘন্টা, মানে নির্দিষ্ট
কোনো একটা সময় ধরে চলছে বোঝায়, কিংবা কোনো একটা কাজ পূর্বে মানে অনেক আগে শুরু হয়েছে কিন্তু এখনও কাজটি চলছে, সেই ধরনের টেন্সকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি তোমার জন্য 10 মিনিট ধরে অপেক্ষা করছি, মানে কি 10 মিনিট আগে আমি অপেক্ষা করা শুরু করেছি কিন্তু আমি এখনও করছি, তাই না? তো আমি তোমার জন্য 10 মিনিট ধরে অপেক্ষা করছি, এটা কি একটা নির্দিষ্ট সময় বলছে। তারপরে সে এই বইটি 3 দিন ধরে পড়ছে, সে এই বইটি 3 দিন ধরে পড়ছে। দেখো উদাহরণের মাধ্যমে যে আমি তোমার জন্য 10 মিনিট ধরে অপেক্ষা করছি, করছি বলা হচ্ছে, এই করছি মানে কি কাজটা এখন চলছে, সেই করছির মাধ্যমে বোঝা যাচ্ছে যেটা কন্টিনিউয়াস টেন্স হবে, তাই না? আর কি 10 মিনিট ধরে অপেক্ষা করছি এই জিনিসটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে পিছনের একটা টাইম বলা হচ্ছে, যে পিছনের একটা সময় যেখান থেকে শুরু করেছে এখনও চলছে, তাই না? তো পিছনের জিনিস যদি হয় তার ফল যদি এখনও থাকে সেটা পারফেক্টে আসে, তাই না? তো এখানে পারফেক্ট আর কন্টিনিউয়াস দুটোই মানে মিশিয়ে থাকে, সেই জন্য টেন্সটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই ধরনের কাজগুলো হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে ধরনের কাজে পূর্বে মানে শুরু হয়েছে কিন্তু এখনও কাজটি শেষ হয়নি, এখনও চলছে বা একটা কোনো নির্দিষ্ট সময় ধরে চলছে। তো এবার দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কেমন হয় গঠন। তা প্রথমে হয় সাবজেক্ট, যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্টের কথা আছে তাই পারফেক্টের কোনো একটা অংশ তো অবশ্যই বোঝাতে হবে, থাকতে হবে, তাই হ্যাভ অথবা হ্যাজ, মানে হ্যাজ অথবা হ্যাভ এই ধরনের। তার সঙ্গে কি যুক্ত হবে একটা বিন, BEEN বিন। তার সঙ্গে কি যেহেতু কন্টিনিউয়াসের কথা আছে তাই কন্টিনিউয়াসের কোনো একটা ব্যাপার থাকতে হবে, তাই V1 প্লাস ING, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন, তারপরে প্লাস V1 প্লাস ING, আর সবশেষে থাকবে অবজেক্ট। তো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অবলিক হ্যাজ, তারপরে বিন, তারপরে V1 প্লাস ING প্লাস অবজেক্ট। তো একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক যে সাবজেক্ট ধরা দিলাম রাম, তো রাম যেহেতু সিঙ্গুলার মানে একজন, তাহলে রামের পর কি হবে, অবশ্যই হ্যাজ হবে, হ্যাভ হবে না, তাহলে হ্যাজ, রাম হ্যাজ। তারপরে কী বলা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজের পর কী বসবে, বিন, তাহলে রাম হ্যাজ বিন, রাম হ্যাজ বিন। তারপরে V1 একটা ধরো ভার্ব দিলাম যে ইট, ইট, তারপর সঙ্গে কি ভার্বের সঙ্গে আইন যুক্ত হবে ইটিং, আর সে কী খাচ্ছে, ধরো ইটিং সে রাইস ভাত